টাইগার কন, শাহিন শাহ আফ্রিদি, আপনি আমাদেরকে মাফ করে দিয়েন, আমাদেরকে ভুলেও যেন। অ্যাজ আ ফ্যান আমি আজকে খুবই ফেড আপ, খুবই ফ্রাস্ট্রেটেড। শুধু প্রফেশনের জন্য এখানে বসা, তারপরও আজকের এই বিচ্ছিরি ম্যাচ নিয়ে কথা বলবো। ম্যাচ গসিপে আমি নয়ন, আমার সাথে রয়েছেন পিয়াল। থেকে শুরু করবো আমি জানি না, কিন্তু একটা কথা আমি আসলে আজকে মানে বলতে চাই, আমি একজন হৃদয় ফ্যান, টপ ক্লাস হৃদয় ফ্যান। কারণ এই পুরা বাংলাদেশ ন্যাশনাল টিমের মধ্যে একটা প্লেয়ার ছিল কনসিস্টেন্ট, সেটা হচ্ছে হৃদয়। শুধু ভুলক্রমে একটা ম্যাচে একটু বেশি রান করে ফেলেছে, তাছাড়া কিন্তু সে প্রত্যেকটা ম্যাচেই মানে তার যেমন তার থেকে যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম ভাবে সে কন্টিনিউ করেছে। হ্যাঁ, ট্রু। তো তারপরও পিয়াল ভাই আপনার কাছ থেকে শুনতে চাই আসলে ম্যাচ নিয়ে আসেন, কি বলতে চান ম্যাচ নিয়ে? আপনাদের সবার খুবই প্রত্যাশিত একজন পারফর্মার, যিনি কিনা গত ম্যাচে ছিলেন না বিধায় আপনাদের অনেক আক্ষেপ ছিল, নুরুল হাসান সোহান। তাকে নিয়েও হয়তো বা আপনার হৃদয়ের মতোই একটা মতামত থাকবে, কিংবা আপনার দলে যারা বাকিরা আছেন তাদের সবাইকে নিয়েই হয়তো আপনি খুব খুশি। বাংলাদেশ যে টুর্নামেন্টও আপনাদেরকে উপহার দিয়েছে, সেই টুর্নামেন্ট নিয়ে আসলে যারা বাংলাদেশের খেলা দেখেন তাদের সবাই হয়তো বা আজকে রাত শেষে যারা কিনা আসলে কন্টেন্টটাও দেখছেন, তারাও হয়তো বা কেউ হ্যাপি না কেন কন্টেন্টটা দেখতে আসবেন, বা যারা কিনা আসলে সাংবাদিকতা করছেন, এই ম্যাচের রিপোর্টগুলো করবেন, তারাও বা কেন করবেন? না করলেই তো হয়। মানে দেশে এশিয়া কাপ শেষ হয়ে যে টিমটা ফেরত আসবেন, তারা হয়তো বা দেখবেন দেশে একটা রাজনীতি চলছে, নতুন বোর্ড প্রেসিডেন্ট নির্বাচন করার। তো কোনো কিছুই তো আসলে সুন্দর না এই দেশটাতে। এই দেশটাতে এখন এশিয়া কাপের পরে নেক্সট যে একটা টুর্নামেন্ট আছে, সেটা নিয়ে হয়তোবা ১ সপ্তাহ ২ সপ্তাহ যাওয়ার পরে আমরা হয়তোবা ভাবার বা বলার সাহস করতে পারি। আপনারা কিন্তু খুব পাপন ভাইকে খোঁচা মারতেন। পাপন ভাই কিন্তু একটা কথা ঠিকই বলতো, যে এবারের টানা সামনের আসরে আমরা খেলবো, সামনের আসরে ট্রফির জন্য যাব। আমরা কিন্তু সেইটাই শুধু শুধু পাপন ভাইরে আপনারা খোঁচা মারতেন। আ আ অ্যাকচুয়ালি কথাটা আমি একেবারে স্যাটায়ার হিসেবেও নিতে চাই না। খেয়াল করেন, বাংলাদেশ কিন্তু আসলে এই আসরে একটা নতুন টিম দিয়েছে। এবং আপনি আরো খেয়াল করবেন, আসরের নতুন টিম কিন্তু আসলে প্রতি ম্যাচের আগেই আপনি কিন্তু সেই নতুন টিমটাকে আবার নতুন করে সাজান। এই ১৫ জন নিয়ে গিয়েছেন আপনারা, সেখান থেকে ৩ জন ৪ জন বদলে একটা নতুন টিম আসে। নতুন একটা ক্যাপ্টেনও পেয়েছেন কিন্তু এই আসরে আপনারা। তো সুপার 4 এ বাংলাদেশ কিন্তু এক্সপেরিমেন্টই করেছে। তার যে নতুন দলটা সামনে হয়তোবা ওয়ার্ল্ড কাপকে তিনি টার্গেট করেছেন। মাঝখানে একটা বিপিএল আছে। সো বাংলাদেশ আসলে নেক্সট টুর্নামেন্টের জন্য যে সবসময় খেলে, কথাটাকে স্যাটায়ার হিসেবে আমি আসলে দেখতে চাই না। অ্যাজ এ স্ট্র্যাটেজিস্ট, হ্যাঁ, মানে আমার প্রফেশনে আমি যদি আসলে খুব ডিপ ডাইভ করি, আমি বাংলাদেশের খেলা দেখে আপনার সাথে একেবারেই একমত যে হ্যাঁ, আমাদের পরবর্তী টুর্নামেন্ট আমাদের টার্গেট, এবং পরবর্তী টুর্নামেন্টে আমরা হয়তোবা ভাববো যে নেক্সট টুর্নামেন্টকে আমরা কিভাবে দেখব। তবে এই টুর্নামেন্টে আপনি যদি এই ম্যাচটাকে আপনি কথা বলেন, যে এই ম্যাচে যে ইনটেন্ডে বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলতে গিয়েছে, সেই ইনটেন্ডের সমালোচনা হবে। সবাই হয়তো বলবে যে ম্যাচের যে পেস, সেই পেসটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট হয়ে ব্যাটসম্যানরা পারফর্ম করেননি। তারা খুব বেশি পরিমাণ লফটেড শট খেলতে গিয়েছেন। সেই লফটেড শটগুলোর হয়তোবা প্রয়োজন ছিল না। আপনি যদি খেয়াল করেন, হৃদয়ের যে আউটটা ছিল, হৃদয় হয়তোবা যখন খেলতে এসেছেন তিনি জানেন যে আর্লি একটা উইকেট পড়েছে। আজকে লিটন নেই। তিনি কিন্তু একটা নতুন রোলে নাম্বার 3 তে ব্যাটিং করবেন। সো অনেক বেশি এক্সপ্লোসিভ স্টার্টের প্রয়োজনও ছিল না। আমরা যদি আসলে পাওয়ার প্লেতে উইকেট না দিয়ে আমরা যদি ম্যাচে থাকতাম অনেকক্ষণ উইকেট হাতে নিয়ে, তাহলে হয়তোবা আমাদের জন্য এই যে ১১ রানে একটা হার, সেটা আজকে দেখতে হতো না। সবাই খুব আগ্রহ নিয়ে খেলা দেখতে বসেছে। বাংলাদেশ ম্যাচটা জিতলেই ফাইনালে চলে যাবে, এবং এশিয়া কাপের ফাইনালে যাওয়া, ফাইনালটা জেতা, যে সম্মানের জন্য আসলে আমরা ক্রিকেট খেলি, হয়তোবা আর কেউ ক্রিকেটটা দেখতেও চাইবে না সেই স্বপ্নটা ভঙ্গ হওয়ার কারণে। তো যারা খেলেছেন, যে ব্যাটসম্যানরা ব্যাটিং করতে এসেছেন, তারা সবাই হয়তোবা প্রেশারটা রিলিজ করার জন্য আসলে ৬ মারতে চেষ্টা করছিলেন। যদি আসলে কানেক্ট হতো, যদি পারফর্মটা করতে পারতেন তারা, হয়তোবা আজকে ম্যাচের সিনারিও ডিফারেন্ট হতো। কিন্তু প্রত্যেকেই আমার মনে হয়নি যে আসলে এই ম্যাচটা জেতার জন্য কেউ খেলছে। আমার মনে হয়েছে যে আসলে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ আসলে ম্যাচটা হারেনি, হ্যাঁ, শামীম ব্যাটিং করছিলেন, আমার মনে হচ্ছিল যে বাংলাদেশ আসলে ফাইনালের প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তান এবং ইন্ডিয়ার বিপক্ষে যে দুটো ম্যাচ আমরা খেলেছি, আমরা আমাদের বেঞ্চ স্ট্রেংথ ট্রাই করে দেখেছি, এবং মনে হচ্ছিল যে আসলে বাংলাদেশ বোলিং ইনিংসের পরে লিটন দাসের এই রান চেস করবার জন্য দলে থাকার কোনো প্রয়োজন নেই। উই উইল সেফলি রিচ টু দ্য ভিক্টরি। কিন্তু ওই আর কি, আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা কি আসলে পরের টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছি কিনা, হুইচ ইজ রাইট, আমরা পরের টুর্নামেন্টের জন্য তৈরি হচ্ছি। আজকে তানজিম সাকিব কত করলো ভাই বোলিং, ব্যাটিং? ব্যাটিং, তানজিদ সাকিব এবং হচ্ছে মুস্তাফিজুর রহমান যখন না, কিনা। আমি কোনো স্ট্যাটসের জন্য না, আপনি মানে তানজিদ সাকিবের রান জিজ্ঞেস করলাম এই কারণে, আপনি যে শুরুতেই বলছিলাম যে এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলের সবচেয়ে হায়েস্ট রান গেটার ছিল তাসকিন, হয়তো দেখবেন সামনের এশিয়া কাপে তানজিম সাকিব হায়েস্ট রান গেটার, কারণ না, পুরো টিমই চেঞ্জ। না, মানে আপনার জোকটা ট্রু, বাট সাইফ হাসান একটা ব্যাটসম্যান হয়তো বা এই জোকটাকে একটুখানি
নষ্ট করে দিয়েছে। বিশ্বাস করতেই চাই না, আমি আহ, বিশ্বাস করতেই চাই না। না, আজও যারা আসলে ম্যাচে আউট হয়েছেন, সাইফের আউটটা যদি আপনি খেয়াল করেন, তিনি আসলে বলটাকে জাস্ট গ্লাইড করে দিতে চেয়েছেন, একটু আর্লি ব্যাটটা ক্লোজ করে ফেলেছিলেন, পেসে বিট হয়েছেন। আদারওয়াইজ কিন্তু সবাই খুব রিস্কি শটে আউট হয়েছে, ইনসাইড আউট খেলতে চেয়েছেন এবং ক্যাচিং প্র্যাকটিসই বলবেন, মেহেদির আউটটা দেখবেন, নুরুল হাসান সোহানের আউট ডিরেক্ট একেবারে প্লেয়ারদের হাতে ক্যাচ দেওয়া হয়েছে। সো দেখেন, আপনি সাইফের কথা বললেন, টপ অর্ডারের কাজ কিন্তু তারা শুরুতে যে একটা মানে ব্যাটিং ইন্টেন্ট দেখাবে, একটা অ্যাপ্রোচ দেখাবে, তারা হাই রিস্কি শট খেলবেই রান বের করার জন্য, সেটাই টপ অর্ডারের দায়িত্ব। কেউ হয়তো একটা ভালো ক্যামিওতে স্টার্ট করে দিলে তখন আমাদের মিডল অর্ডারে যারা থাকবে তারা আসলে ম্যাচটা ধরে নিয়ে যাবে। কিন্তু আজকে মানে সুনীল গাভাস্কারের একটা কোট পড়লাম, কতটুকু সত্য আমি ঠিক জানি না। সে বললেন যে আজকে বাংলাদেশ টিমে খেলা দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশের ব্যাটাররা আসলে 22 গজে আসছিলেন শুধুমাত্র ছক্কা মারার জন্য এবং পরে আউট হওয়ার জন্য। মনে হচ্ছিল তারা 170+ রানকে চেস করতে নেমেছেন। ভাই, পাকিস্তান মাত্র 135 রান করেছে, 136 রানের টার্গেট। আমি মনে করি না এটা বাংলাদেশের জন্য খুব ডিফিকাল্ট টার্গেট ছিল। না, মানে আপনি যদি আসলে খুবই ম্যাচিউর ক্রিকেট খেলতেন, শ্রীলঙ্কাকে আমি আনলাকি বলবো, কারণ শ্রীলঙ্কার এগেনস্টে যে চেসটা বাংলাদেশ করেছে, দ্যাট ওয়াজ রিয়েলি ক্যালকুলেটিভ। আমরা আসলে কোনো রিস্ক নেইনি, আমরা পাওয়ার প্লের বাইরের ওভারগুলোতে স্ট্রাইক রোটেট করে খেলেছি, বড় পার্টনারশিপ হয়েছে, শেষ দিকে কিন্তু ম্যাচটা খুব কনভিন্সিংলি ক্লোজ করতে হয়েছে, মানে লাস্ট ওভারের আগেই হয়তো আমরা ম্যাচটা জিতে যেতাম। কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশের ব্যাটিং দেখলে আপনি অবশ্যই বলবেন যে এখানে হয়তো বা, মানে আমি বলবো না আসলে তারা হয়তো বা শো অফের মেন্টালিটি থেকে, মানে শো অফ শব্দটার চেয়ে ডোমিনেট করতে চাওয়া অপোনেন্টকে, যেভাবে আপনি বোলিং ইনিংস থেকে পাকিস্তানকে ডোমিনেট করেছেন, ফাইনালে ওঠার আগে যদি আসলে আপনি 15-14 ওভারে ম্যাচটা জিতে যেতে পারতেন। নেট রান রেটের হিসাব তো আমরা করি না, আমরা তো আসলে প্রিপারেশন একদম। নিচ্ছিলামই ফাইনালের জন্য। তো আসলে সব যেটা ম্যাচ খেলেই ঘটেছে ফাইনাল যে এই খেলবে। ম্যাচে আপনি দেখবেন যে 50% ডট বল বাংলাদেশ কনসিভ করেছে, যে ডট বলটাই কিন্তু প্রেশারটা তুলেছে 6 মারার। আমরা পাকিস্তান যে রানটা করেছে, পাকিস্তান 5টা 6 মেরেছে তার ইনিংসে, বাংলাদেশ তার থেকে 11 রান শর্ট ছিল, বাংলাদেশ 60টা ছক্কা মেরেছে। সো আমাদের এই ছক্কা মারতে চাওয়ার যে মানসিকতা, আমরা কমেন্ট করছিলাম যে আসলে বাঙালিরা 6 মারতে পারছে না কেন। আজ যেন আসলে 6 না মারার দিনে আমরা 6 মারার চেষ্টা করছিলাম। 136 এর যে রানটা ছিল, সেটা যদি একটা প্রফেশনাল টিম ফাইনালের আগের ম্যাচ হিসেবে চিন্তা করে, অঘোষিত সেমিফাইনাল হিসেবে চিন্তা করে, তাদের আসলে এই দায়িত্ব জ্ঞান হিট মানে ক্যাচিং প্র্যাকটিসের কোনো মানেই হয় না। যারা খেলাটা দেখেছেন তারা হয়তো বা তওবা করবেন যে বাংলাদেশের খেলা আর কখনো দেখবেন না। এটাই আসলে বাংলাদেশ টিমের সৌন্দর্য। এই সৌন্দর্যটা নিয়ে হয়তো বা আমরা সামনে আবার স্ক্রিনের পর্দায় বসবো। কিন্তু আজকে মানে ম্যাচ গসিপে আমি যদি বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা, সেটা হচ্ছে, খেয়াল করবেন এই আসরে যাদের গায়েই এশিয়ার সেকেন্ড বেস্ট টিমের ট্যাগটা লেগেছিল, তাদেরকেই বাংলাদেশ টুর্নামেন্ট থেকে কিক করেছে। এই ট্যাগটা ছিল টুর্নামেন্টের শুরুতে আফগানিস্তানের কাঁধে। আফগানিস্তান ইজ দ্য ফার্স্ট টিম যারা কিনা বাংলাদেশের হাতে টুর্নামেন্ট থেকে বিদায় হয়েছে। এরপরে ট্যাগটা গিয়ে লাগে শ্রীলঙ্কার গায়ে। শ্রীলঙ্কা আমাদের দ্বিতীয় ভিকটিম। এখানে পাকিস্তান আসলে এই টুর্নামেন্টে সাহস করছিল না এই ট্যাগটা গায়ে নেওয়ার। সো পাকিস্তান কোনোভাবে বেঁচে গেছে। সো আজকের ম্যাচটায় যদি আসলে বাংলাদেশ জিততো, তাহলে ন্যারেটিভটা অনেকটা এরকমের হইতো যে আসলে পাকিস্তান যেহেতু টুর্নামেন্টের সেকেন্ড বেস্ট টিম না, সো বাংলাদেশের আসলে মানে পাকিস্তানের সাথে ম্যাচটা হারার কারণে আমি আসলে এই ন্যারেটিভে ক্লোজ করতে চাইবো যে যেহেতু পাকিস্তান এশিয়ার সেকেন্ড বেস্ট টিম না, সেহেতু তো আসলে আমাদের তাদেরকে বিট করার কোনো কিছু ছিল মানে না। আমরা লিডার হইতে আসিনি, আমরা গুন্ডা হইতে আসছি। হোয়াট এভার, এক্স্যাক্টলি, মানে এই টুর্নামেন্টে আপনি খেয়াল করেন, আপনি কিন্তু গুন্ডামিই করছেন, আপনি টুর্নামেন্টে নিজে জেতেন নাই, কিন্তু শ্রীলঙ্কার টুর্নামেন্টটা জেতার একটা চান্স ছিল এবং ফাইনালে শ্রীলঙ্কা তো থাকতো, আপনি ফার্স্ট ম্যাচে শ্রীলঙ্কার হারাই দিয়েছেন হুদাই, এটা দরকার ছিল না। মানে এইটা আমার মনে হয় যে বাংলাদেশিদের সবার, এশিয়া কাপের জল্লোষটা হারায় দিলাম। হ্যাঁ, মানে মাফ চাওয়া উচিত শ্রীলঙ্কার কাছে, ভাই সরি, আমরা ওই দিন ভুল করে খেলে ফেলছি এবং হৃদয় যে আপনার প্রত্যাশা নষ্ট করছে ওই ম্যাচে। স্যাড। জায়গায় এশিয়া কাপের ম্যাচ গসিপে আপনারা যারা আমাদেরকে এই শোতে দেখছেন, মানে আমি আশা করি নাই যে আসলে আপনারা আমাদেরকে অনেক অ্যাটেনশন দিচ্ছেন, বাট তাও যারা আসলে একটু সময় নিয়ে দেখছেন, আমাদের হয়তোবা সাউন্ডে ইস্যু থাকে, আমরা হয়তোবা মাঝে মাঝে আপনাদেরকে খুবই অদ্ভুত জিনিস বলি, সো তাদের সবাইরে আমি বলবো যে ফাইন, আপনারা একটা বড় জিনিস ভুল করছেন এবং ফাইনালি ম্যাচ হারার পরে এই সময় পর্যন্ত যারা আমাদেরকে দেখতেছেন, হেডস অফ, আপনারা সেরা, আপনারা সেরা। তবে পেয়ার ভাই, আজকে আমরা আসলে যে ম্যাচটা নিয়ে খুব ফেড আপ, ফ্রাস্ট্রেটেড বলতে পারেন, এই ম্যাচের পুরো দায়ভার তো ব্যাটারদের। তবে ব্যাটারদেরকে যদি আপনি এক সাইডে রাখেন, আজকের ম্যাচে কিন্তু বোলারদের পারফরমেন্স ছিল খুবই ভালো। Sad. মানে এই এশিয়া কাপে যদি আপনি কাউন্ট করেন, আমাদের বোলিং লাইন আপ কিন্তু দে আর ভেরি ফাইন।
হ্যাঁ, তারা প্রত্যেকটা ম্যাচে আসলে পারফর্ম করেছে। যেই ম্যাচটা আমরা জিতেছি সেখানে ব্যাটাররা পারফর্ম করেছে, যেই ম্যাচটা আমরা হেরেছি সেখানে ব্যাটাররা পারফর্ম করতে পারেনি। আজকে যদি মানে ব্যাটাররা যদি কোলাপস না করতো, আপনারা খেয়াল করবেন যে পাকিস্তানকে কিন্তু শুরুর দিক থেকে খুবই সুন্দর করে মানে আমাদের বোলাররা চেপে ধরেছিল। সেটা হয়তো লাস্টে যে 135 যে আটকাইলো, কিন্তু আমাদের উচিত ছিল এই রানটা চেস করা। মানে আপনি এই ম্যাচে বাংলাদেশের বোলিং নিয়ে কথা বলা বা এই পুরো টুর্নামেন্টে যদি বাংলাদেশের বোলিং নিয়ে কথা বলতে হয়, তাহলে এটা আসলে মানে খুবই বিচ্ছিরি একটা ব্যাপার বাংলাদেশ টিমের জন্য, যে একটা সময় আমাদের পঞ্চপাণ্ডব যখন কিনা আসলে এই টিমটা লিড করতেন, তখন আমরা স্ট্রাগল করতাম। আমাদের হয়তোবা বোলিং ইউনিটটা অতটা স্ট্রং না। আমরা ব্যাটে হয়তোবা মিডল ওভারে অনেকটা ফাইট করতাম, কিন্তু আমাদের ভালো পেস ইউনিট ছিল না। আমাদের ওই বোলিং বলতে সাকিব আল হাসান এবং তার সাথে হয়তোবা কেউ একজন করতো, যারা হয়তোবা মিরপুরের মাঠে খুব ভালো, কিন্তু বৈশ্বিক টুর্নামেন্টে আমরা কিন্তু থ্রেট ছিলাম না। সেই জায়গা থেকে এখনকার যে বোলিং ইউনিট, আমাদের একটা চমৎকার লেগ স্পিনার আছেন, তিনি পারফর্ম করেন মাঠে, যদিও বেঞ্চের অবস্থা খুব খারাপ, বাট হি ইজ ডেলিভারিং হিজ ওয়ার্ক। এই সময়টাতে এই টাইমটা ছিল একদম রাইট টাইম, যে সময়টাতে আমাদের ব্যাটিংটাও যদি কমপ্লিমেন্ট করতো, তাহলে হয়তো এই দুটো ইউনিট মিলে আমরা এশিয়াতে আমাদের এই ফাইনালে পৌঁছে যাওয়া কিংবা ফাইনালে একটা ভালো রেজাল্টের মাধ্যমে এই টিমটা হয়তো একটা লিডিং কমান্ড দিতে পারতো। সো আপনি আজকেও খেয়াল করবেন, আজকে আমরা যেভাবে বোলিংটা শুরু করেছি, পাকিস্তানকে যেভাবে আসলে পাওয়ার প্লেতে আমরা চেপে ধরেছি, পাওয়ার প্লের পরেও আমাদের বোলিং যেভাবে করে আসলে নিয়ন্ত্রিত ছিল, শুধুমাত্র শেষ 6 ওভারে আমরা 60 রান কনসিভ করেছি। এই 60টা রান হয়তোবা হতো না। আমাদের মনে হচ্ছিল যে পাকিস্তানকে হয়তোবা আমরা অল আউট করবো। হয়তোবা 100 র ভেতরেই আসলে পাকিস্তানের ইনিংসটা গুটিয়ে যাবে। কিন্তু শেষ দিকে আসলে পাকিস্তানের ব্যাটিং, দায়িত্বশীল ব্যাটিং আমি বলব, এবং মাঠে পড়ে থাকা, কামড়ে পড়ে থাকা, পাকিস্তান রিয়েলি ডিড এ ভেরি ফ্যান্টাস্টিক জব। এভাবে একটা কলাপসের পরে ম্যাচের একেবারে 20তম ওভার পর্যন্ত আসলে ম্যাচটাকে নিয়ে যাওয়া, এটা আসলেই একটা চমৎকার কাজ। সো আমি দোয়া করব পাকিস্তানকে ফাইনালের জন্যে। ফাইনালে আসলে হয়তোবা একটা একপেশে ম্যাচই হবে, বা পাকিস্তান যদি পারে তার রিভেঞ্জটা নিতে, এশিয়া কাপকে যদি আসলে একটা কম্পিটিটিভ ম্যাচ দিতে পারে। কারণ এশিয়াতে এখন ইন্ডিয়া যে ডোমিনেটিং ক্রিকেটটা খেলে, আমরা পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান বাকি কেউই কিন্তু তাদেরকে ঠিক চ্যালেঞ্জে ফেলতে পারছি না। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে ম্যাচটা ছিল, সেখানে বোলিংটাও যথেষ্ট ভালো ছিল বাংলাদেশের। কিন্তু এই বোলিং এবং ব্যাটিং, ফিল্ডিং, তিনটা ডিপার্টমেন্টই যদি আসলে ডমিনেট না করা যায়, ইন্ডিয়াকে পাকিস্তান কখনোই ফাইনালে একটা থ্রেট দিতে পারবে না। বাংলাদেশের বোলিং ইউনিট থেকে আসলে হয়তোবা মানে এখন যারা কিনা আসলে বলটা করছেন, আপনি খেয়াল করবেন যে এরা কিন্তু সবাই তাদের ক্যারিয়ারটা মাত্র শুরু করেছেন। এবং আমাদের যে বোলিং স্ট্রেংথে দেখবেন যে প্রত্যেকটা বলার, আগে আমরা বলতাম যে অস্ট্রেলিয়ান বা ইংল্যান্ড টেলান্ডারদেরকে যেভাবে করে আসলে দিন শেষে ব্যাটেও আমরা পাই, আমাদের বোলারদেরকে আমরা পাই না। তারা যতটা বোলিংয়ের দায়িত্বটা পালন করেন, ঠিক তেমনি তারা কিন্তু লেট অর্ডারে এসে আপনাকে একটা কনফিডেন্টও দেয়। সো এই টিমের বোলিং ইউনিটটা হয়তো বা এখন এই সময়ে সবচেয়ে সেরা, বা বাংলাদেশের সর্বকালের সবচেয়ে সেরা বোলিং ইউনিটের দিকে যাচ্ছে। প্রয়োজন আমাদের ব্যাটিংটাকেও আসলে সামনে থেকে এগিয়ে আসা। দাদা আজকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, উনি বলেছিলেন যে আর কিছুদিনের ভেতরেই, মানে আমিও এটা মনে করি, যেহেতু দেশে নির্বাচন চলছে এবং যথেষ্ট পরিমাণে কাদা ছড়াছড়ি হচ্ছে, যারা কিনা আসলে ব্যর্থ হয়ে এশিয়া কাপ থেকে দেশে ফিরলেন, তাদেরকে নিয়েও প্রচণ্ড পরিমাণে পার্সোনালি জাজ করা হবে। ফ্যানরা প্রচণ্ড পরিমাণে রাগ প্রকাশ করবেন, সাংবাদিকরা সেই রাগে ঘি ঢালবেন। তো সব কিছু মিলিয়ে বিপিএলের আগে আমাদের এখানে আসলে সুস্থ কোনো চিন্তার সুযোগ নেই। এই অসুস্থতার ভেতর দিয়ে যদি আসলে আমরা কোনোভাবে কিছু দায়িত্বশীল মানুষকে পাই, যারা কিনা আসলে এই বোলিং ইউনিটটাকে কেয়ার করবার জন্য চেষ্টা করবেন, যে একটা ফর্মেটেবল টিম তৈরি করতে। ইউএই সিরিজ আছে, একটা সিরিজগুলোতে আসলে স্পন্সরদের জন্য হয়তো আমরা একটু ভালো খেলি, আইসিসি টুর্নামেন্টে ভালো করবার জন্য। আমি আর আসলে কোনো প্রত্যাশা দিয়েও আলাপ কনক্লুড করতে পারছি না, কারণ আসলে যে স্যাডনেসটা সবার ভিতরে আছে, একদম। এরকম একটা ম্যাচ দেখার পরে হয়তো বা আপনি আপনার দেশকে নিয়ে কোনো কিছুই প্রত্যাশা করতে চাইবেন না। বাংলাদেশের এশিয়া কাপ শেষ, তবে এশিয়া কাপের আসরে এবারও 2টা ম্যাচ বাকি। আগামীকালকে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত, এবং রবিবার এশিয়া কাপের ফাইনাল। আপনারা এশিয়া কাপের টিভি পর্দার সামনে খেলা দেখার জন্য, উপভোগ করার জন্য বসবেন, এবং খেলার শেষে অবশ্যই আমরাও আসবো ম্যাচ গসিপে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি আরেকটু জাস্ট অ্যাড করতে চাই, কারণ আসলে 40 বছর পরে প্রথম ভারত এবং পাকিস্তানের ফাইনাল হবে। আচ্ছা, অ্যান্ড ম্যাচ গসিপ আপনারা দেখেন আর না দেখেন, ম্যাচ আপনারা দেখেন আর না দেখেন, উই উইল ডেফিনেটলি ডিসকাস অন দ্য হ্যান্ডশেক। আসলে পাকিস্তান এবং ইন্ডিয়া ম্যাচ শেষে হ্যান্ডশেক করে কিনা, একটা ক্লিপ কিন্তু অনেক জনপ্রিয় হয়েছে, আপনি খেয়াল করেছেন কিনা, মুস্তাক আহমেদ। মুস্তাক আহমেদ। হ্যাঁ, উনি কিন্তু আসলে সূর্য কুমার এর সাথে হ্যাঁ, হ্যান্ডশেক করেছেন, এবং তারা কিন্তু আসলে খুবই চমৎকার একটা বডি জেস্চারও দেখিয়েছে। সো লেটস সি না। সূর্য কুমার হয়তো ভুলে গিয়েছিল যে মুশতাক পাকিস্তান বাংলাদেশের মানে কিট জার্সি পরা ছিল, তাই জন্য সূর্য কুমার ধরতে পারেনি সে পাকিস্তানি। হয়তো পরে ওয়াশরুমে বা ও ড্রেসিং হ্যাঁ, রুমে বাংলাদেশের কিট এক্স্যাক্টলি স্পন্সরদের কিংবা আসলে তাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, জোকস Fine. অ্যাপার্ট, এটাও ভুলে যান, মাফ করে দিয়েন। আসলে এবার ফাইনালি বিদায় নিয়ে নিচ্ছি। হুম। ভালো থাকবেন।